আজকে আমরা পড়ব কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা এই কবিতাটি। কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই বইটির সবকটি কবিতাই কবি লিখেছিলেন 1934 সালের আগে, কিন্তু বইটি বেরিয়েছিল কবির মৃত্যুর পর 1957 সালে। সর্বমোট 62টি কবিতা ছিল, কিন্তু কোনো কবিতারই কোনো শিরোনাম তিনি দিয়ে যাননি। বইটি যখন সংকলিত হয়, প্রকাশ হয়, সেই সময় যারা বইটি প্রকাশ করেন সংকলকেরা, তারা প্রতিটি কবিতার যে প্রথম লাইন, সেই লাইনগুলোকেই কবিতার শিরোনাম হিসেবে ব্যবহার করেন। প্রত্যেকটি কবিতাই ছিল সনেট বা চতুর্দশপদী কবিতাগুলি। সনেট বা চতুর্দশপদী কবিতাগুলি হল 14 লাইনের একটি কবিতা, যার প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক এবং পরের যে 6 লাইন তাকে বলা হয় ষষ্ঠক। এবং সনেটের যে অন্তমিল বিন্যাস, তার বিভিন্ন রীতি আছে। আমাদের মনে রাখতে হবে যে সনেটের অন্তমিল থাকে। অনেক সময় অন্তমিল বিহীন সনেট লেখা হয়েছে। শেক্সপিয়রের বা পেত্রাকীয় সনেটের যে অন্তমিল, তার নির্দিষ্ট ধারা আছে। পরবর্তী সময়ের কবিরা নিজেদের মতো করে সেই আঙ্গিকগুলোকে ব্যবহার করেছেন। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা খুব বেশি বলবো না, কারণ তার সম্পর্কে যে তথ্য প্রয়োজন সেগুলো সহায়িকা বই, ইন্টারনেট, বিভিন্ন মাধ্যম থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হলো এই যে কবিতাটি, এই কবিতাটির সাহিত্য রস, সৌন্দর্য বোধ সম্পর্কে যতটুকু পারা যায় ছাত্রছাত্রীদের কাছে সেটুকু তুলে ধরার চেষ্টা। আমরা পড়ব আজকের কবিতাটি। কবিতাটির নাম আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা বললেই আমাদের সপ্তর্ষি মণ্ডলের কথা মনে আসে। কবি সেই সপ্তর্ষি মণ্ডলকেই উল্লেখ করেছেন কি না তা কোথাও নির্দিষ্ট নেই। হতে পারে অন্য কোনো তারাও হতে পারে, আবার সপ্তর্ষি মণ্ডলও হতে পারে। যেহেতু সাতটি তারা উনি বলছেন, তাই আমরা ধরে নিতে পারি সপ্তর্ষি মণ্ডল। প্রথমে উনি বলছেন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ আকাশে তারা ফুটেছে সন্ধ্যাবেলা এবং তিনি ঘাসে বসে আছেন। ঘাসে বসে আছেন অর্থাৎ বাড়ির বাইরে আছেন। ছাদ থেকেও তারা দেখা যায়, কিন্তু এটি ছাদ নয়, ঘাস উল্লেখের মধ্য দিয়ে আমরা বুঝলাম। এবং ঘাসে বসে থাকার মধ্য দিয়ে যে একটি স্নিগ্ধতা, তার ঘ্রাণ আমরা পেয়ে গেলাম। খোলা মাঠে তিনি আছেন। সেই সময় কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে। সন্ধ্যাবেলা, তার একটু আগেই আমরা জানি পশ্চিমে আকাশ লাল হয়। সেই লাল আকাশকে উনি কামরাঙ্গার মতো লাল মেঘ হিসেবে উল্লেখ করেছেন, একটি তুলনা দিয়েছেন, উপমা এনেছেন। যে মেঘ মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। এখন এই মৃত মণিয়াকে, এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কিছু বলেছেন, ব্যাখ্যা করেছেন। অনেকেই মণিয়া বলতে মুনিয়া পাখির কথা ভেবেছেন, কিন্তু বিভিন্ন জীবনানন্দ দাশের বিশেষজ্ঞ যারা আছেন তারা আমাদের দেখিয়েছেন কবির ডায়েরি থেকে বা বিভিন্ন সূত্র থেকে যে এই মৃত মণিয়া আসলে একটি মেয়ে, অল্পবয়স্ক মেয়ে, পাদ্রী বাবার সন্তান, যার মা আমাদের ভারতীয়, যার সঙ্গে কবির ঘনিষ্ঠতা ছিল। কবি তাকে ঘনিষ্ঠভাবে চিনতেন এবং তার অকাল মৃত্যু হয়। এই কবিতাটি ছাড়াও আরো 2-1টি কবিতায় তার নাম আমরা পেয়েছি। এই মনিয়া শব্দটির উৎপত্তি নিয়েও অনেকে অনেক কিছু বলেন। এটি একটি আরবি শব্দ বলে মনে করেন, যার মূল গ্রিক, মেনস, মেনস থেকে মনিকা, মেনিনা থেকে মুনিয়া। এবং এই যে মুনিয়া শব্দটি, যেটির জেনারেলাইজেশন হয়েছে, আমাদের বিভিন্ন উপভাষায় মেয়েদেরকে সাধারণত মুনিয়া, মুনু, মুনা ইত্যাদিভাবে বলা হয়। সে যাই হোক, কবি মৃত মনিয়া বলতে যে তার ওই বাল্য বান্ধবী, তার কথাই বলেছেন বলেই অনেক বিশেষজ্ঞ মনে করেন। তার মতো করে মেঘটিও গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে।
আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, এবং ওই মেঘ ডুবে যাওয়ার পর, সূর্যাস্ত হওয়ার পর বাংলার যে চির পরিচিত সন্ধ্যা, সেই সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যাকে উনি দুটো বিশেষণ দিয়েছেন, একটা শান্ত, একটা অনুগত। শান্ত আমরা তাকেই বলি আমাদের অনুকূল একটি আবহাওয়া, যা আমাদেরকে আরাম দেয়, স্নিগ্ধতা দেয়, এবং অনুগত অর্থাৎ আমরা যেমনটি চাই ঠিক তেমনটি সেই সন্ধ্যাটি। বাঙালি প্রাণীর সঙ্গে তার একটা আত্মিক যোগ আছে, এই অনুগত শব্দের মধ্য দিয়ে প্রকাশিত হলো। এবং সেই সন্ধ্যাকে উনি বলছেন বাংলার নীল সন্ধ্যা। এই নীল শব্দটি কবির বড় প্রিয়। আমরা তার যদি অন্যান্য কবিতা পড়ি তাহলে নীল শব্দের বিভিন্ন রকমের ব্যবহার উনি করেছেন। নীল অর্থে আমরা একটা গভীর প্রশান্তির দোতনা পেতে পারি, যে সন্ধ্যার মধ্যে একটা শান্ত গভীরতা আছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এবং এই সন্ধ্যাকে উনি একটি কেশবতী কন্যার মতো করে দেখছেন, যে কন্যার অনেক চুল আছে। অর্থাৎ রাত্রি যখন নেমে আসে, এই রাত্রির অন্ধকারকে তিনি একটি মেয়ের চুলের সঙ্গে তুলনা করেছেন বা চুলের মতো করে কল্পনা করেছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। এবং রাত্রি যখন ঝরে পড়ছে কবির উপরে, কবির চারপাশে, কবি অনুভব করছেন যেন সেই কেশবতী কন্যার চুলগুলো তার মুখ ও চোখের উপরে পড়ছে। কি অপূর্ব একটি কল্পনার যে বিস্তার, তা আমরা এখানে দেখছি। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এই যে কেশবতী কন্যার মতো করে যে সন্ধ্যা নেমে এলো, যে রাত্রি নেমে এলো বাংলায়, কবি বলছেন এমন কন্যাকে আর পৃথিবীর কোনো পথে দেখা যায়নি। আসলে সন্ধ্যা সব জায়গায় হয়, রাত্রিও সব জায়গায় নামে, কিন্তু বাংলায় যে সন্ধ্যা নামে বা যে রাত্রি নামে, তার মতো সৌন্দর্য, তার মতো স্নিগ্ধতা, তার মতো আত্মীয়তার যে এক শান্তি, তা কবি আর কোথাও উপলব্ধি করেননি। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। এই জায়গাটা বলার জন্যই যেন কবি আগের প্রেক্ষিতটা তৈরি করলেন। পৃথিবীর অন্য কোথাও তো আর এই যে পরিচিত গাছগুলো, হিজল, কাঁঠাল, জাম, এই গাছগুলো নেই। তাই পৃথিবীর অন্যান্য জায়গায় জাম গাছের উপর, কাঁঠাল গাছের উপর, আম গাছের উপর সন্ধ্যার ঝরে পড়া রাত্রি নেমে আসাও নেই। অর্থাৎ আমাদের যে বাংলার যে চির পরিচিত যে গাছগুলো আছে, যে গাছগুলোর সঙ্গে আমাদের প্রাণ একাত্ম হয়ে থাকে, সেই গাছগুলোর কথা উঠে এলো সন্ধ্যার সৌন্দর্য বর্ণনার প্রেক্ষিতে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ছড়ে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোন পথে। সমগ্র পৃথিবীতে যেখানে সন্ধ্যা নামে, রাত্রি নামে, সেখানে কোথাও এই বাংলার মতো করে, বাংলার সন্ধ্যার মতো করে এত স্নিগ্ধতা, রূপসীর চুলের বিন্যাসের মতো সৌন্দর্য আর যেন কোথাও নেই। আসলে এটা হলো কবির ব্যক্তিক যে ভালো লাগা, মাতৃভূমির প্রকৃতির প্রতি তার যে প্রেম, তারই প্রকাশ। হয় না, আমরা ব্যক্তিগতভাবে যে জিনিসটাকে ভালোবাসি, নিবিড় আত্মীয়তার সঙ্গে যে জিনিসটির সাথে আমরা সম্পৃক্ত থাকি, তাকে মনে হয় যেন এমনটি আর কোথাও নেই, এটি যেন শুধু আমার ভালোবাসার পাত্রটির মধ্যেই আছে। তারপরে আমরা ঢুকে গেছি ষষ্ঠকে। ষষ্ঠকের একটা অংশ অষ্টকের সাথে যুক্ত বলে ওই অংশটা পড়ে দিয়েছি। এইটা বলার পর কবি আমাদের যে বাংলার প্রাকৃতিক যে চিত্রগুলোর কোলাজ এঁকেছেন, কবিতার মধ্য দিয়ে ছোট ছোট প্রাকৃতিক যে চিত্রগুলোকে তিনি কোলাজের আকারে বর্ণনা করছেন। কোনো কথা নেই, আলাদা করে কোনো বিষয় তুলে ধরেননি, শুধু স্থির চিত্রের মতো
পরপর বাংলার অতি পরিচিত এবং প্রকৃতির বিশেষ চিহ্ন বহন করে, যার মধ্য দিয়ে আমাদের বাংলা প্রকৃতির চরিত্রটাকে আমরা ধরতে পারি, সেরকমই কতকগুলো চিত্রকল্প তিনি কোলাজের আকারে পরপর লিখে গেছেন। নরম ধানের গন্ধ, এই যে কোলাজ আঁকছেন উনি, আমরা যখন এই নরম ধানের গন্ধই এই শব্দবন্ধগুলো শুনছি, চিত্রকল্পটাকে দেখছি, তখনই যেন বাংলার চিরপরিচিত একটা চিহ্নকে আমরা লক্ষ্য করি, যার মধ্য দিয়ে আমরা বাংলাকে চিনতে পারি, যার অন্য কোথাও নেই। কলমির ঘ্রাণ, কলমির ঘ্রাণ এই চিত্রকল্পের মধ্য দিয়ে আমাদের বাংলার যে ছোট পুকুর, ডোবা এবং তার মধ্যে কলমিলতার ভেসে থাকা এই ছবিটা ফুটে ওঠে। এখন আমাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমরা ওই ছবিটার মধ্যে আরো নিজস্ব স্মৃতি, নিজস্ব অনুভব, অনেক কিছু দেখতে পেতে পারি ব্যক্তি বিশেষে, যার যেমন অভিজ্ঞতা এই কলমির ঘ্রাণ শব্দটার সাথে যুক্ত হয়ে আছে। পরের চিত্রকল্প হাঁসের পালক। এই হাঁসের পালক উনি অল্পটুকু বলেছেন, কিন্তু এর মধ্য দিয়ে আমরা কত কিছুই না দেখতে পারি। যারা পল্লী গ্রামে বাস করে, সকালবেলায় হাঁসের পুকুরে নেমে যাওয়া, সন্ধেবেলায় হাঁসের ফিরে আসা, আর অনেক অনেক কিছু ছবি, চিত্র ওইটুকুর মধ্যেই উঠে আসে। অর্থাৎ কবি ছোট্ট করে বলছেন, আর আমরা অনেক বড় করে আমাদের ভাবনায় তাকে দেখছি। স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। তারপরে পুকুরের জল বললে আমাদের স্মৃতিতে কত কিছু ভেসে ওঠে, কারণ আমরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছি, পুকুরে স্নান করেছি, পুকুরের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আছে, পুকুরের যে দৃশ্যগুলো আমরা দেখি সেগুলোর সাথে আমাদের জীবনের জড়িয়ে যাওয়া আছে, সেগুলো আমাদের মনে ভেসে ওঠে। চাঁদা সরপুটি যে মাছ, এই মাছের সঙ্গে আমরা পরিচিত, এবং সেই মাছের কথা বললেই আমাদের নিজস্ব কত কিছু স্মৃতি ভেসে আসে। অর্থাৎ কবি নিজে কিছু বলেননি, ছোট ছোট ছবি এঁকেছেন। আমাদের ছোট ছোট ছবির মধ্য দিয়ে যেন সারা বাংলাটাকে ভ্রমণ করাচ্ছেন, তার প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরছেন। আমরা যেগুলোকে বলি না চিত্র প্রদর্শনীশালা, দ্বিতীয় স্তবকটাতে পুরোটাই যেন কবি গ্রাম বাংলার একটি চিত্র প্রদর্শনীশালা আমাদের সামনে তুলে ধরছেন একটার পর একটা। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। গ্রামের মেয়েরা বিকেল বেলায় চাল ধুতে যায়, মুড়ির চাল, সেই চাল ধোয়ার যে ছবি আমাদের মনে ভেসে ওঠে। চাল ধুতে ধুতে হাতগুলোর মধ্যে যে শীত লেগে ঠান্ডা জল লেগে হাতের মধ্যে যে একটা তার চিহ্ন ফুটে ওঠে, চামড়াগুলো হালকা জড়ো জড়ো হয়ে যায়, সেই শীত হাত কান। এবং তার এই হাত খানের ছবি বললে আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে নানা রকমের ছবি, নস্টালজিয়া আমাদের মনের ভিতরে ফুটে ওঠে। কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। তারপরেই আরেকটা ছবি এঁকেছেন, যেখানে দেখা যাচ্ছে যে কিশোর ছেলেরা হেঁটে যাচ্ছে, কোথাও খেলতে যাচ্ছে বা কোনো কাজে বেরিয়ে যাচ্ছে, তাদের পায়ে মুথা ঘাস দোলে যাচ্ছে। এই অল্প ছবিটা আমরা দেখছি, সেই ছবিটার সাথে সাথে আমরা কিন্তু মানস ভ্রমণে আর অনেক কিছু আনুষঙ্গিক ছবি দেখতে পাচ্ছি। কিশোরদের খেলা, তাদের বিভিন্ন রকমের যে শৈশবের যে তাদের অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো আমাদের চোখে ভেসে ওঠে। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। তারপরে তিনি আরেকটা ছবি আমাদের সামনে তুলে ধরছেন, যেটা হচ্ছে যে বট গাছ নিস্তব্ধ, এক একটি ফল পেকে গেছে এবং টুপটুপ পড়ে যাচ্ছে। এই পড়াটাকে উনি ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার অনুভূতি দিয়ে দেখেছেন। অর্থাৎ গাছ থেকে বীজগুলো সেপারেটেড হচ্ছে, এই যে সেপারেশন, বিচ্ছেদ, এই বিচ্ছেদের যে ব্যথা, সেই ব্যথা যেন গাছটির চারপাশে জুড়ে আছে, নিস্তব্ধতা জুড়ে আছে, যা আমাদের হৃদয়ের ভিতরেও কোনো ব্যথা যে থাকে, আমাদের বিচ্ছেদের ব্যথা, তাকে যেন হালকা স্পর্শ করে চলে যায় এবং তার মধ্যে একটি সেই পুরনো স্মৃতির, বিচ্ছেদের স্মৃতি জেগে ওঠার বেদনাও আমাদের মধ্যে খেলে যায়। এইসব নিয়েই উনি বলছেন, এরই মাঝে বাংলার প্রাণ। এই যে ছবিগুলো উনি আমাদের সামনে তুলে ধরলেন, চিত্র প্রদর্শনী করলেন, এগুলো হচ্ছে বাংলার প্রাণের পরিচয়। বঙ্গভূমির প্রকৃতির সৌন্দর্যের যে প্রাণ কেন্দ্র, তা এই সমস্ত
চিত্রকল্পের মধ্য দিয়ে তিনি আমাদের সামনে তুলে ধরলেন। শেষ লাইনে উনি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, সন্ধেবেলায় কবি ঘাসের উপরে বসে থেকে এই সমস্ত বঙ্গ প্রকৃতির যে গন্ধ, রূপ, রস তাকে তিনি তার সত্তা দিয়ে অনুভব করেন এবং কবিতায় লিখে রাখেন। পুরো রূপসী বাংলা কাব্যগ্রন্থটি জুড়েই বঙ্গ প্রকৃতির যে সৌন্দর্য, তার রূপ, তাকে তিনি তার নিজস্ব অভিজ্ঞতার এবং সৌন্দর্য বোধ দিয়ে অল্প অল্প করে এঁকেছেন এবং আমাদের সামনে তার অপরূপ রূপকে মেলে ধরেছেন। অর্থাৎ আমরা বুঝলাম যে এই কবিতায় কবি কিভাবে আমাদের যে বাংলা তার প্রকৃতিকে, তার সৌন্দর্যকে, তার নানা অনুষঙ্গকে অল্প অল্প করে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং শেষের পংক্তিতে তো আমরা দেখলাম যেন তিনি কতকগুলো ছবিকে সেলাই করেছেন, কোলাজের আকারে আমাদের সামনে পরিবেশন করেছেন। এখন যারা ছাত্রছাত্রী তারা এই কবিতার থেকে যে প্রশ্নগুলো পড়বে, আশা করি সেগুলো তারা সহজেই লিখতে পারবে নিজেরাই। তবু যদি কোনো প্রশ্ন থাকে তারা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো লাগে আমার পড়ানো, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন যে বেল আইকন সেটি অন করে রাখবে।